ব্রাজিলের প্রধান প্রতিপক্ষকে কোনো দল নয়, ব্রাজিলের নিজের দলই নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ। প্রথম যে বিষয়টি সামনে আসবে সেটা হলো নেইমারের চোট। আসলে নেইমার চোট থেকে ফিরে আসলে কি সমস্যার সমাধান হবে? উত্তর হলো না। খেয়াল করে দেখবেন 2002 সালের পর থেকে ব্রাজিল যে বিশ্বকাপ জিততে পারেনি সেটা কিন্তু ট্যালেন্টের অভাবে না, সেটা কন্ট্রোলের অভাবে। দলের ওপর বলের ওপর নিয়ন্ত্রণের অভাবেই কিন্তু সাফল্যটা সেভাবে ঠিক আসেনি এত বছর। এবারও একই ভুল আমরা প্রথম ম্যাচটাতে দেখেছি। ভিনিসিয়াস জুনিয়র লেফট দিয়ে অ্যাটাকটা করেন, এদিকে ডানে আছেন রাফিনিয়া। খুব বেশি প্রেডিক্টেবল এই ব্যাপারটা বিপক্ষ দলের কাছে হয়ে যাচ্ছে যে ভিনিসিয়াসই আক্রমণটা করবেন। তাই তারা রক্ষণভাগে ওই জায়গাটা স্ট্রং রাখলে ব্রাজিলের স্কোরটাকে আটকে দেওয়া সহজ হয়। এনরিক্সকে খেলানো হচ্ছে না, পুরো সময়টা তিনি বসে থাকলেন। টুর্নামেন্টের এখনই যদি এনরিক্সকে ব্যবহার না করা হয় তাহলে হয়তো দেরি হয়ে যাবে। অথচ কোচ সংবাদ সম্মেলনে বললেন এখন অপেক্ষা করতে হবে। কিংবদন্তি ফুটবলার রোনালদো তো বলেই ফেলেছেন হি ইজ রেডি। এবার এনরিক্সকে মাঠে নামিয়ে রাফিনিয়া এবং ভিনিসিয়াসের সাথে একটা মেলবন্ধন তৈরি করতে পারলে ব্রাজিলের আক্রমণ ভাগ পুরোপুরি শক্ত হয়ে যায়। সেই সাথে ব্রুনোকে প্রপারলি ইউজ করতে হবে, কারণ তিনি কিন্তু সেই প্লেয়ার যিনি আসলে বল পজিশনে নেওয়া এবং গ্যাপ তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার কাজটা তিনি করতে পারেন। ক্যাসেমিরোকে নিয়ে একটু হতাশই হতে হয়েছে। প্রথম ম্যাচে হলুদ কার্ড পেয়ে বাইরে যাওয়ার পরেও যাকে কোচ মাঠে নামালেন তিনিও মাঝবয়সী। এক্ষেত্রে তরুণদের উপরে আস্থা রাখার প্রয়োজনীয়তাটা অনুভব করছি। আমরা থিয়াগোর খুব নিষ্প্রভ পারফরমেন্স দেখেছি, তাকে যদি চিয়ার আপ করা না যায় তাহলে বসিয়ে রাখা ভালো। সেই সাথে ফরমেশন 4-2-4 এটা আসলে ক্ষতির কারণ হচ্ছে। ব্রাজিলের যে ফ্রি ফ্লোয়িং ফুটবল আছে সেটা গৌরবোজ্জ্বল অতীত হতে পারে বা ঐতিহ্য হতে পারে, কিন্তু একটু কাঠামোবদ্ধ এবং ডিসিপ্লিন ফুটবল খেলার সময় চলে এসেছে। আর নেইমার যদি ফিরেও আসেন তাকে কিন্তু 90 মিনিট খেলিয়ে তাকে দলের মূল ভার তার কাঁধে চাপিয়ে দেওয়া উচিত হবে না, বরং তাকে খেলাতে হবে একটা ভরসার জায়গা হিসেবে, এবং সেটা শুরু থেকে না।